আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের কাছে এসে পেরেছি, এজন্য ভালো লাগছে। এটা শহীদ জিয়াউর রহমানের ভূমি এবং এই শহীদ জিয়াউর রহমানের ভূমিতে শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। ভারতের সাথে কোনো আপোষ করেন নাই, যদিও এখন বিএনপির নেতা কর্মীরা ভারতের সাথে আপোষ করছে শহীদ জিয়ার পথ থেকে সরে গিয়ে। এটা নিয়ে আবার এই শহীদ জিয়ার যারা অনুসারী তাদের মনে অনেক দুঃখ। বেশ ভালো লাগছে যে গত 17 বছর দুপচাঁচিয়া বগুড়ার লোক হওয়ার কারণে যদি কোনো চাকরির পরীক্ষায় যেত, কোনো ভাইভাতে যেত, বলতো তুমি বগুড়ার লোক, তোমাকে নেওয়া যাবে না। আল্লাহর কি লীলা খেলা যে আজকে বগুড়াবাসীর সবাই আপনারা ঠিকই রাজপথে আছেন, ব্যবসা বাণিজ্য করছেন। যারা গত 17 বছর আপনাদের উপরে নির্যাতন করেছিল তারা এখন বাংলাদেশে নাই, তারা এখন দিল্লির দাদা বাবুদের কাছে পালিয়েছে। দেখো হাসিনা, বগুড়ার উপরে অনেক নির্যাতন করেছ, রাতের আধারে অনেক সন্তানের পিতাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিলাম, অনেক নারীদেরকে নির্যাতন করেছিলাম। তাদের শুধু একটি অপরাধ ছিল, তারা হলো বগুড়া জেলার ছিল। আজকে হাসিনা দেখো বগুড়াবাসী সগৌরবে দাঁড়িয়ে আছে, আর তোমরা হলো দিল্লিতে পালিয়েছ। এটাই হলো আমাদের আজাদির বাংলাদেশ। এই ইতিহাস থেকে আমরা আরো শিক্ষা নিতে পারি যে আগামী ভবিষ্যৎ বাংলাদেশে যারা গোপালগঞ্জের সাধারণ মানুষ, আমরা তাদের সাথে সঠিক বিচার করব। শুধু গোপালগঞ্জ নাম হওয়ার কারণে আমরা তাদের সাথে কোনো অন্যায় অবিচার করব না। আমরা গোপালগঞ্জে গিয়েছি, গোপালগঞ্জের অধিকাংশ মানুষ শেখ ফ্যামিলিকে পছন্দ করে না। শেখ হাসিনা যদি তার প্রতিবেশী টুঙ্গিপাড়া যে মাজার রয়েছে শেখ মুজিবের, এই মাজারের পাশের গড়কে জিজ্ঞাসা করে তুমি কি আওয়ামী লীগকে পছন্দ করো, ওই প্রতিবেশী উত্তর দিবে বাংলার খুবই সন্ত্রাস, পুরো বাংলাদেশ পছন্দ করে না, তোমাদেরকে আমাদের পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। এটা আমরা গোপালগঞ্জের তরত পড়তে উত্তরগুলো পেয়েছি। তো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সূচনা লগ্নে আপনাদের সন্তানদের মধ্যে 1400 সন্তান জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। এর মধ্যে ছিল আবু সাঈদ অন্যতম, যিনি উত্তরবঙ্গের সন্তান ছিলেন। যদি বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানের আজাদের লড়াই কোথায় থেকে শুরু হয়েছে বলা হয়, তাহলে বাংলাদেশের ইতিহাসের খাতায় লেখা থাকবে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, বাংলাদেশের 24-এর আজাদের লড়াই সেই উত্তরবঙ্গের সেখানেই শুরু হয়েছিল। যেই মানুষগুলোকে বলা হয়েছিল এতদিন মংলা বৃন্দ এলাকার লোকজন, যেই মানুষগুলোকে দমিয়ে রাখা হয়েছিল, সেই মানুষগুলো শেখ হাসিনার ঘরের সামনে বুক পাঠিয়ে বলেছিল বুক পেতেছি গুলি কর, বাংলাদেশ আমি স্বাধীন করব, জীবন দিব, হাসিনার দুঃসাহী পতন করব। উত্তরবঙ্গের লোক দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, ভারতের দাদাগিরির প্রশ্নে, বাংলাদেশের আজাদির প্রশ্নে বরাবরই বাংলাদেশের মানুষের পক্ষে উত্তরবঙ্গ আজীবন ভূমিকা রেখে চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, নির্বাচনের পরে শহীদদের নাম ব্যবহার করা হয়েছে। যদি একজন শহীদ ফ্যামিলিকে জিজ্ঞাসা করা হয় আপনার সন্তান কেন জীবন দিয়েছিল, উত্তর দিব একটি সুন্দর বাংলাদেশ গঠনের জন্য, বাংলাদেশের পরিবর্তনের জন্য। এই পরিবর্তনের স্বপ্ন থেকেই একটা সংস্কার কমিশন গঠন হয়েছিল। সেই সংস্কার কমিশন যেখানে সব দল এসে বাস্তবায়ন করার কথা, কিন্তু অনেক দল লেগে বসলো। গত 17 বছর এই সংস্কার না হওয়ার কারণে যাদের নেতা নেত্রীরা জেলে পড়েছে, বালুর তার ছড়াইতে পারে নাই, আরাফাত রহমান কুকুরকে হত্যা করা হয়েছে,
খালেদা জিয়াকে হত্যা করা হয়েছে, অসংখ্য বিএনপির নেতাকর্মী, জামাতের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বাংলাদেশের মানুষ বলল আজাদ বাংলাদেশের জন্য আমাদের সংস্কার প্রয়োজন। তারপরে একটা গণভোট হলো, সেই গণভোটে আপনারা সবাই ভোট দিয়েছেন এবং সেখানে 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে যে আমরা বাংলাদেশটা পরিবর্তন করতে চাই। কারণ আমাদের 1400 ছেলে জীবন দিয়েছে, অসংখ্য সন্তান, কেউ পা হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখলাম অন্য লীলা খেলা। সরকার প্রধান ডেকে বসলো, এর মধ্যে কয়েকজন মন্ত্রী বক্তব্য দিলে ওই সময় যদি নির্বাচনে মানুষদেরকে এই কথা না বলতাম তাহলে তো মানুষ আমাদেরকে ভোট দিত না। আপনি নির্বাচনের পূর্বে এক কথা বলবেন, নির্বাচন পরবর্তী আরেক কথা বলবেন। একে আমরা বলি বাংলাদেশের মানুষের সাথে স্পষ্ট প্রতারণা। আর এই প্রতারণার আশ্রয় নিয়েছে বাংলাদেশের আমাদের একটি নন্দিত জনগোষ্ঠী, সেই দলটির নাম হলো বিএনপি। আমি দুঃখ প্রকাশ করছি বিএনপির ভাইদের কাছে, আপনারা তো ভোট দিয়েছিলেন, তাহলে 70% কোথায় থেকে ভোট আসে সেটা তো আপনাদের কাছে কষ্ট রেখে গেলাম আমরা। তারা আপনি ভোট দিয়েছেন, আপনি রায় দিয়েছেন, সে রায়ের পরে আপনি কেন এখন উল্টে গেলেন যে বাংলাদেশে কোনো সংস্কার হবে না? গতকালকে আমাদের যে জনতার পার্লামেন্ট, এই পার্লামেন্টে একটি ঐতিহাসিক গৃহীত কর্মকাণ্ড হলো, যেখানে আমরা সংস্কার একটি রিফর্ম অ্যাসেম্বলি হওয়ার কথা, সেই পার্লামেন্টে একটি সংশোধিত কমিটি হলো। সেই কমিটির মাধ্যমে তারা সংবিধান সংস্কার করার কথা ছিল, সেখান থেকে সরে গিয়ে তারা সংবিধান সংশোধনে চলে গিয়েছে এবং সেখানে তারা একটা কমিটি গঠন করলো। আমরা যারা 11 দলীয় জোট, আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করলাম, পার্লামেন্টে ওয়াক আউট করে চলে আসলাম এবং আমাদের 10 বিভাগে 10টি মহাসমাবেশ হচ্ছে। সেই সমাবেশে আমরা গণভোটের রায় বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, ভারতের আগ্রাসন বন্ধ, বাংলাদেশের জনজীবনের প্রতিনিয়ত যে সমস্যাগুলো রয়েছে, বিদ্যুতের সমস্যা, পণ্যের ঊর্ধ্বগতির সমস্যা, ইনফ্লেশন সমস্যা বা মুদ্রাস্ফীতির সমস্যা, এগুলো বন্ধ করার জন্য জনগণে যাচ্ছি দিন দিন এবং আপনাদের কাছেও আজকে আপনাদের উপর যারা এসেছি আমরা যেই দাবিটা নিয়ে এসেছি, সেই দাবিটা খুবই সহজ সরল। দাবিটা হলো বাংলাদেশের মানুষ যেহেতু 70% ভোট দিয়েছে সংস্কার জন্য, তাহলে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু 1400 লোক শহীদ হয়েছে সংস্কারের জন্য, বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যেহেতু হাজার হাজার মানুষ আহত হয়েছে বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে। যদি কোন দল, যদি কোন পরিবার, যদি কোন গোষ্ঠী এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনার যেই পরিণতি হয়েছিল, সেই দল, সেই গোষ্ঠী, সেই পরিবারের আগামীতে একই পরিবার, একই দশা উপভোগ করতে হবে বাংলাদেশে। আমরা স্পষ্ট করে দিচ্ছি আপনাদেরকে, আমরা 3 আগস্টের পরে গণঅভ্যুত্থানের পরে দেখলাম ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগের 5 লক্ষ নেতা কর্মী মারা যাবে। আমরা নিজেদের হাতে আইন তুলে দেই নাই, আমাদের সব ক্ষমতা ছিল, কিন্তু আমরা বলেছি আমরা বিচার বিভাগের কাছে যাব। শেখ হাসিনা যেভাবে আল্লামা সাঈদীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, শেখ হাসিনা যেভাবে অসংখ্য লোককে বিনা বিচারে ফাঁসি দিয়েছিল, আমরা সেভাবে যাব না। বিচারালয়ে যাব, বিচার যদি বলে তুমি অপরাধী, তাহলে আমরা তোমাদেরকে ফাঁসিতে ঝুলাবো। সেই বিচারালয়ে আমরা গিয়েছি, আমরা সঠিক বিচার পেয়েছি। শেখ হাসিনার ফাঁসি হয়েছে বাংলাদেশে, কিন্তু এই জায়গায় বাদ সাধলো যাদের সাথে গত 17 বছর লড়াই করেছি, যাদের সাথে গণঅভ্যুত্থান করেছি, ওদের কাছে বিচারের চেয়ে টাকা বড় মুক্ত হয়ে গেল। কোন আওয়ামী লীগের নেতা এসে বলল যে আপনার কয়েকদিন আগে সন্তানকে হত্যা করে আসলো, যে তোমাকে 1 লাখ টাকা দিলাম, ও বিএনপির ভাই তুমি আমাকে মুক্ত করে দাও। সে টাকার কাছে নিজের মাথা মতো বিক্রি করে সে ওদেরকে মুক্ত করে দিয়েছে। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। গত 17 বছর একজন ব্যবসায়ী ভাই অনেক কষ্ট করে ব্যবসা করেছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যবসা করতে দেয় নাই।
সেও আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে নতুন বাংলাদেশে আমার টাকা দিতে হবে না, নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাস হবে না, নতুন বাংলাদেশে কোনো গুন্ডাবাজি হবে না। কিন্তু 5 আগস্টের পরে সে দেখলো শেখ হাসিনার আমলের চেয়ে এই বিএনপির ভাইদেরকে আমরা উদ্ধার করতে গেলাম, তারা নতুন করে সুযোগ চাপিয়েছিল। আগে যদি 100 টাকা চাঁদা দিতে হতো, এখন 200 টাকা করে চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ। আমরা আপনাদের সন্তান হিসাবে দাঁড়িয়েছি। আমরা নতুন বাংলাদেশে আপনাদের পক্ষ থেকে বলছি, এই নতুন বাংলাদেশে আমরা টাকাবাজি হতে দিব না ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে আমরা গুন্ডামি কাউকে করতে দিব না। এই নতুন বাংলাদেশে শেখ হাসিনার মতন কাউকে ভোট চুরি করতে দিব না। এই বাংলাদেশে যারা আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করবে, যারা আওয়ামী লীগকে বিচার থেকে ফেরানোর চেষ্টা করবে, তাদের সাথে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না। এবং এই বাংলাদেশে আপনাদের এই সন্তান যিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের ইনসাফের পক্ষে দাঁড়িয়েছিলেন, আপনাদের এই বীর শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপথে গিয়েছি, তখন তারা আমাদেরকে বলল যে তোমরা হাদি ব্যবসায়ী, তোমরা জুলাই ব্যবসায়ী। আরে ভাই, আমরা হাদি ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না। আমরা ন্যায়ের পক্ষে আছি। এই ন্যায়ের পক্ষে লড়েছেন শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার সন্তান, বেগম খালেদা জিয়ার যে ঐতিহ্য রয়েছে, শহীদ জিয়ার যে ঐতিহ্য রয়েছে, ভারতের বিরোধিতা, ভারতের আগ্রাসন বন্ধ, বাংলাদেশের উন্নয়ন, সেটা থেকে সরে গিয়ে তার সন্তান এখন ভারতের সাথে হাত মিলিয়েছে। আমাদের স্পষ্ট কথা, আপনি কার সন্তান হয়েছেন সেটা আমরা দেখবো না। আমরা দেখবো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের আজাদীর পক্ষে কে আছে। তিনি যদি একজন কৃষক হন, আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যদি একজন ব্যবসায়ী হন, আমি তার পক্ষে দাঁড়াবো। তিনি যদি একজন নারী হন, আমি তার পক্ষে দাঁড়াবো। আমি একজন সাধারণ মানুষকে দেখবো আপনি কোন পরিবারের, সেটা আমাদের কাছে পরিতাপ্য বিষয় না। আপনারা দেখেছেন, আপনাদের গরম লাগছে, আমি বক্তব্য শেষ করবো। আপনাদের বাচ্চা সন্তানগুলা গতকালকে, এর আগের দিন তারা বলেছিল যে হাঁটু পরিমাণ পানি, কোথাও গলা পরিমাণ পানি। তারা বলছে আজকের পরীক্ষায় স্থগিত রাখার জন্য। আপনাদের সন্তানদেরকে মন দিয়েছে বলল ব্রয়লারের মুরগি, মানে ফার্মের মুরগি। এক সময় শেখ হাসিনার মন্ত্রীরা বলতে হলো রাজাকার রাজাকার। শেখ হাসিনা যখন বলেছিল ওরা রাজাকার, তখন ছাত্র সমাজ রাজপথে নেমে এসেছিল, তাদেরকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছিল। এই যে মিলন সাহেব, আপনি যদি আপনার সন্তানকেও বলে থাকেন, এই বক্তব্যের জন্য আপনাকে নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে। এখনো সময় আছে, ছাত্র সমাজের কাছে আসুন। এই ছাত্র সমাজ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মিলন মিলন আমাদের দেখায় সময় নাই। আর অনেক মন্ত্রী, আপনারা জানেন দক্ষিণবঙ্গে বন্যা হচ্ছে, 51 জন লোক মারা গিয়েছে, 1,20,000 গবাদি পশু পানির নিচে হারিয়ে গিয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে ওই জায়গায় দেখলাম না, প্রধানমন্ত্রীকে দেখি নাই, কোন মন্ত্রীকে দেখি নাই। তারা এসি রুমে বসে আনন্দ উল্লাস করছে, বাংলাদেশের মানুষকে হ্যাঁ করছে। তারা মনে করেছে আমরা 200 সিট পেয়েছি, এই তো আমাদের ক্ষমতার মস্তক। যেই ক্ষমতার মস্তকে বসাতে পারে, ওই ক্ষমতা মস্তক থেকে টেনে এসে আমার নামাতে পারে, সেই হলো বাংলাদেশের জনগণ। আজকে আপনাদের দুঃখটা দিয়ে এসেছি, কয়েকদিন আগে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা সবাই এই নিউজটা দেখেছেন না? এবং তারা একে প্রশ্রয় দিয়েছে, আমরা শুনতে পাচ্ছি এখানকার যে স্থানীয় এমপি, তারই সাঙ্গ পাঙ্গ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে। এই মর্মে আমরা সংবাদ পেয়েছি। আপনি শহীদ জিয়ার ভূমিকা আছে, কিভাবে একজনকে কুপিয়ে হত্যা করতে পারেন? আপনি বিএনপির একজন কুলাঙ্গার, আপনি কোন সভ্য সমাজের বসবাসকারী নয়। আহ্বান করছি, যদি দ্রুত
এইগুলির উপরে যে হত্যাকাণ্ড হয়েছে বিচার করতে হবে, না হলে দুপচাঁচিয়াবাসী এই হত্যাকাণ্ডের জন্য রাজপথে নামবে। আপনি এমপি হন নাকি প্রশাসক হন, আমাদের গুলার টাইম নাই। আমাদের ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার আমরা এই দুপচাঁচিয়াবাসীকে নিয়ে বা দুপচাঁচিয়ার মাটিতে করব। এটাই আমাদের আজাদির বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ। প্রিয় আলেম ওলামা ভাইয়েরা, 17 বছর রক্ত দিয়েছেন, আর নয় 17 বছর দায় করে টেনেছে। এবার যারা দায় করে টান দিতে আসবে সেই রাজারা এবার খান হবে বাংলাদেশে। প্রিয় মা বোনেরা, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আমার একজন সন্তান আছে। আমি এখন বুঝি একজন মা কতটুকু কষ্ট করে একটা সন্তানকে বড় করে। আপনাদের ঋণ এই কখনো আমরা শোধ করতে পারবো না। আপনারা এই গণ অভ্যুত্থানে নামার কারণে গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু গত নির্বাচনের সময় দেখেছি আপনারা যখন ভোট চাইতে গিয়েছেন আপনাদের বরফ নিক্ষেপ করা হয়েছে, আপনাদেরকে চেপানো হয়েছে, ওরা ভয় পেয়েছে। বাংলাদেশের সাহসী নারীরা জেগে উঠেছে। আগামী বাংলাদেশে এই নারীদের হাত দিয়ে বিপ্লব সূচিত হবে। বাংলাদেশের নারীরা 71-এ যেভাবে জেগে উঠেছিল, 90-এ যেভাবে জেগে উঠেছিল, 24-এ যেভাবে জেগে উঠেছিল, আগামী বাংলাদেশের নারীদের হাতে নিরাপদ। কারণ এই নারীদের থেকে আমাদের জন্ম। তাদের হাতে যদি আমরা কমান্ড দিতে পারি, সমাজের অন্যায়ের বিচারে পার করে দিতে পারি, তাহলে সঠিক বিচার তারা সমাজে নিয়ে আসবে। কারণ একজন নারী কখনো টাকার কাছে ভোট বিক্রি করে না, একজন নারী কখনো সন্ত্রাসী চাঁদাবাজির সাথে জড়িত হয় না। একজন নারী পুরুষকে ঠিক রাখার জন্য যথেষ্ট। ইসলামে যে মর্যাদা দিয়েছে, আমরা সেই মর্যাদা আপনাদের হাতে তুলে দিতে চাই। আমরা আপনাদের মায়ের জাতি, বোনের জাতি, আপনাদের মর্যাদা যারা নতুন করে কেড়ে নিতে চায়, ওই সব গুন্ডা সন্ত্রাসীদের আমরা বলবো, এই মা আমাকে জন্ম দিয়েছে, ওই মায়ের যদি তুমি সম্মানহানি করতে আসো, তাহলে তোমার সাথে আমার তীব্র লড়াই হবে। আমার আম্মাকে নিকাব করবে নাকি হিসাব করবে, এটা ওনার ধর্মীয় বিধান, ওরা ওটার বিষয়। আপনি সংসদ সদস্য বলারকে যে পিছনে মুখের নিচে তাকে দেখা যায় না, এই ধরনের ধর্ম বিরোধী বক্তব্য দিয়ে, ধর্মীয় ইসলামী দিয়ে যারা নারীদেরকে ব্যক্তিত করতে চায়, মান সম্মানহীন করতে চায়, আমরা এই ধরনের দলকে আগামীর লোকাল গভর্নমেন্ট ইলেকশনে প্রত্যাখ্যান করবো। সবাই ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? ইনশাআল্লাহ আগামীর এই দুপচাঁচিয়া এই পৌরসভাতে আপনাদের প্রার্থী হয়েছেন একজন ভাই, আবু বকর সিদ্দিক ভাই। এই আবু বকর সিদ্দিক ভাই যদি এখানে কেউ সাক্ষ্য দিতে পারেন চাঁদাবাজি করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে, তাহলে আজকে আমরা ওনার প্রার্থীটা প্রত্যাহার করে দিব। আর যদি কেউ সাক্ষ্য প্রমাণ না দিতে পারেন, তাহলে আল্লাহর রাস্তায় আপনাদের কাছে বলছি, আগামী যে স্থানীয় ইলেকশন হবে, সেই ইলেকশনে সবাই তিতুমিরের বাসার কাল্লার লাঠি হয়ে, সেই ইলেকশনে হাজি শরীয়তুল্লাহ লাঠিয়াল বাহিনীর মতন হয়ে লাঠি নিয়ে সেই যারা কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে ঠেকিয়ে আমাদের এনসিপির পক্ষের যে প্রার্থী হয়েছে, এই প্রার্থীকে আপনারা বিজয়ী করে বগুড়াতে নতুন ভাবে আজাদির সূচনা করবেন ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? সবাই রাজি আছেন? এই ভাইয়েরও আগামী ইলেকশন পর্যন্ত কোনো যদি অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয় আছে, তাহলে আমরা এও প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, তাহলে আমরা ওনার প্রার্থীটা প্রত্যাহার করে দিব। আর যদি ওনার চেয়ে আরো আপনাদের কাছে ভালো কোনো লোক থাকে, তাহলে উনি প্রার্থীটা ছেড়ে দিতে ইচ্ছুক, আমরা আপনাদেরকে প্রার্থীটা দিয়ে দিব। আমরা সমাজে ভালো মানুষদেরকে দাঁড় করাতে চাই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশে নতুন করে নতুন বিজয়ে, নতুন চেতন, নতুন পতাকা আজাদির বাংলাদেশে উড়াতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং বাংলাদেশে যারা খুন খারাপি করে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। যারা ভারতের সাথে হাত মিলিয়েছে তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। নতুন বাংলাদেশ হলো আলেম ওলামাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হলো নারীদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ হলো সব মানুষদের বাংলাদেশ। এবং শেষ কথা, আমাকে অনেকবার তারা দিয়েছে, উত্তরবঙ্গের বাণিজ্যিক রাজধানী হলো বগুড়া, ব্যবসা বাণিজ্যের নগরী। আমরা সরকারকে বলবো, বগুড়াবাসী 17 বছর আওয়ামী লীগের উঠানো ছিল, আপনারা একটু দয়া করে ফোকাস দিন
কিন্তু বগুড়াবাসীর উন্নয়নের নামে যাতে কোনো ব্যক্তি ছেলে সন্তানের নামে সব রুট না করে দিতে পারে সেই সক্ষমতা আপনাদেরকে তৈরি করতে হবে। আমরা শুনেছি বগুড়ায় ড্রোন কারখানা তৈরি হবে। আপনাদের যারা খাওয়ার আছে, আপনাদের যারা সন্তান আছে, আপনারা তাদেরকে টেকনোলজিতে পড়াবেন, সায়েন্সে পড়াবেন। এইখান থেকে যে ড্রোন হবে, এই বগুড়ার ড্রোন দিয়ে আমরা বাংলাদেশের আজাদীকে রক্ষা করব। সাথে সাথে সরকারকে বলবো, বগুড়াতে যদি ড্রোন কারখানা হয় তাহলে স্বভাবতই ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র প্রথম মিসাইলটাই বগুড়াতে ছুটতে চাইবে। কারণ তখন বলবে যে বগুড়াতে ড্রোন কারখানা হয়েছে, যদি ড্রোনের ফ্যাক্টরি ধ্বংস করতে পারি তাহলে তো সবকিছু ধ্বংস করতে পারবো। এই জন্য বগুড়াবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই বগুড়ার দাবি থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যদি এখানে ড্রোন কারখানা বানান তাহলে বগুড়াবাসীর নিরাপত্তা বলয় করে তারপরে বানান। বগুড়াবাসীকে অনিরাপদ করে ড্রোন কারখানা বানাবেন না, তাহলে এই বগুড়াবাসী অনিরাপদের মধ্যে পড়ে যাবে। তাহলে যেই কোনো দেশ এখানে ড্রোন হামলা চালাবে, মিসাইল হামলা চালাবে, ইরানের ইস্পাহানে ওরা মিসাইল বানায়, সেই কোনো দেশ প্রথমে হামলাটা চালায় ইস্পাহানে, কারণ ওইখানে ড্রোনের ফ্যাক্টরি রয়েছে, ওইখানে মিসাইলের ফ্যাক্টরি রয়েছে। এজন্য আমরা সরকারকে আবেদন জানাবো, বগুড়াবাসী সব কিছু নিরাপত্তা নিশ্চিত করে তারপরে এখানে ড্রোন ফ্যাক্টরি স্থাপন করার জন্য। অনেক বক্তব্য দিয়েছি, আপনাদের ধৈর্যের ত্রুটি ঘটেছে। ভালো থাকবেন, দোয়া করবেন। আবার আসবো বগুড়া, যারা টিম সন্ত্রাসী, যারা ইট পাটকেল সন্ত্রাসী, আমরা তোমাদের বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, কোনো লাভ নাই। আমরা কাউকে ভয় পাই না, যতই হামলা করতে আসবো ততই আমরা করতে উঠবো, কারণ আমরা 14 সালে যারা শহীদ হয়েছে, এই শহীদের তামান্নার পথ আমাদের। আমরা উসমান হাদির অনুসারী, আমাদেরকে মারতে আসবা, 1 জন মরবে, 40 জন মরবে, 400 জন মরবে, এরপরও আমরা সামনে এগিয়ে যাবো। তবে তোমাদের অন্যায়ের সাথে আমরা আপোষ করবো না। এটাই নতুন বাংলাদেশ, এটাই এনসিপি, এটাই আজাদের যাত্রা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।